টাইম ট্রাভেল নিয়ে মুভি দেখেননি এমন মানুষ হয়তো খুঁজে পাবেন না, কিন্তু আজকে টাইম ট্রাভেলের এমন এক মুভি আপনাদের সাথে এক্সপ্লেন করতে যাচ্ছি যে মুভি হয়তো আগে কখনো দেখেননি। সুতরাং মনোযোগ দিয়ে শুনতে থাকুন, যে মুভির টুইস্ট আপনার মাথা হ্যাং করে দিবে। তো উইদাউট ওয়েস্টিং এনি টাইম চলুন মুভিটি শুরু করা যাক। মুভির শুরু হয় 1975 সালের একটি ঘটনা দিয়ে, যেখানে একজন কোটটাই পরা ব্যক্তি পেশায় যে একজন টেম্পোরাল এজেন্ট অতীতে এসেছে একটি বম ব্লাস্ট ঠেকানোর জন্য। যখন সে এই কাজটি করতে যায়, সেখানে সে একজন অন্য ব্যক্তির উপস্থিতি টের পায়। সে বুঝতে পারে যে এই বমটি এখানে ফিট করেছিল, সেই তাকে বাধা দিতে চেষ্টা করছে। এক পর্যায়ে তারা দুজন মারামারি করতে থাকে, যার ফলে ঠিক সময় ওই বমটি ডিফিউজ করা সম্ভব হয় না, এজন্য সেটি ব্লাস্ট হয়ে যায়। এর ফলে ওই এজেন্টের মুখ সম্পূর্ণভাবে আগুনে ঝলসে যায়। ওই মুহূর্তে সেখানে অজানা একজন ব্যক্তি হাজির হয় এবং সে ওই পুড়ে যাওয়া এজেন্টের দিকে একটি বক্স এগিয়ে দেয়, যেটা ছিল আসলে একটি টাইম মেশিন। সে ওই টাইম মেশিন ব্যবহার করে এজেন্টটি অতীত থেকে অর্থাৎ 1975 সাল থেকে 1992 ফিরে আসে, মানে বর্তমান সময়। এর পরের সিনে দেখানো হয় যে ওই এজেন্টের যার মুখটি পুড়ে গিয়েছিল তার মুখে সার্জারি করা হয়েছে, যার কারণে তার চেহারা সম্পূর্ণভাবে বদলে গেছে। মুভির এখানে আমরা জানতে পারি এই এজেন্টটি একটি গোপন সংস্থার হয়ে কাজ করে, যা টেম্পোরাল ব্যুরো নামে পরিচিত। আর এই সংস্থার কাজ হলো কোনো বড় ধরনের অপরাধ ঠেকানোর জন্য টাইম ট্রাভেলের মাধ্যমে অতীতে একটি এজেন্টকে পাঠানো, যাতে ওই এজেন্টটি অতীতে গিয়ে যে কারণে ওই অপরাধটি সংঘটিত হয়েছিল সেটাকে খুঁজে বের করে ঠিক করতে পারে। ঠিক যেমনটি আগেই আপনাদের দেখানো হয়েছে যে একটি এজেন্ট বম ডিফিউজ করতে গিয়েছিল, কিন্তু কোনো কারণে এক ব্যক্তি তাকে বাধা দেয়। আর যে ব্যক্তিটি তাকে বাধা দিয়েছিল সে ওই সময়ের একজন বড় ক্রিমিনাল, যার নাম ছিল ফিজেল বোম্বার। কারণ তার কারণে 1975 সালের মার্চ মাসে নিউ ইয়র্কে 10,000-এরও বেশি মানুষ মারা যায় একটি বোম ব্লাস্টের কারণে। এজন্য ওই সংস্থা ফিজেল বোম্বারকে বাধা দেওয়ার জন্যই একটি এজেন্টকে পাঠিয়েছিল, যে বিফল হয়ে ফেরত আসে। এরপর পুড়ে যাওয়া এজেন্টটি যেহেতু বহুবার টাইম ট্রাভেল করেছে, তার মাঝে ডাক্তাররা কিছু অসঙ্গতি দেখতে পায়, যেমন ধরুন ডিপ্রেশন, কিছু পাগলামি, এমন জাতীয় কিছু। তাই ওই সংস্থা সিদ্ধান্ত নিয়েছে এই এজেন্টকে অবসর দেওয়ার। কিন্তু অবসরে যাওয়ার আগে তার জন্য একটি শেষ মিশনের ব্যবস্থা করা হয়, আর এখান থেকে মুভির টুইস্ট শুরু। এজন্য একটু মনোযোগ দিয়ে শুনতে থাকুন। এরপর এই এজেন্টটিকে তার শেষ মিশন কমপ্লিট করতে পাঠানো হয় 1970 সালে, যেখানে সে কাজ শুরু করে নিউ ইয়র্কের একটি বারে একজন বারটেন্ডার হিসেবে। একদিন ওই বারে একজন ব্যক্তি আসে, যাকে মুভিতে ডাকা হয়েছে দ্য আনম্যারিড মাদার হিসেবে, কারণ এই ব্যক্তি এই ছদ্মনামে একটি পত্রিকায় গল্প লেখে। বারে ওই এজেন্ট আর এই অচেনা ব্যক্তি যখন কথা বলতে শুরু করে, এক পর্যায়ে ওই লোকটা তাকে বলে যে যদি আমার গল্প শুনে তুমি অবাক হও, তাহলে আমাকে তোমার ফ্রিতে ড্রিঙ্কস করাতে হবে। এটা শুনে ওই এজেন্ট রাজি হয়ে যায় তার গল্প শুনতে। তখন ওই আনম্যারিড মাদার নামের ব্যক্তিটি তার অতীতের গল্প বলা শুরু করে। সে বলে যে সে ছোটবেলায় একজন মেয়ে ছিল, যা শুনে এজেন্টের চোখ মাথায় উঠে যায়, কারণ তার সামনে যে বসে আছে সে তো সম্পূর্ণরূপে একজন ছেলে। তখন আনম্যারিড মাদার নামের ওই ব্যক্তি তাকে জানায় যে 13 সেপ্টেম্বর 1945 সালে তাকে সদ্যজাত অবস্থায় ক্লিভল্যান্ডের একটি অনাথ আশ্রমের সামনে কুড়িয়ে পাওয়া যায়, যার অর্থ তাকে কেউ ওই অনাথ আশ্রমের সামনে ফেলে রেখে গিয়েছিল। ওই অনাথ আশ্রমের এক মহিলা তার পড়াশোনার বা লালন পালনের দায়িত্ব নেয়। সেখান থেকেই তার নাম রাখা হয় জেন। আস্তে আস্তে জেন যখন বড় হওয়া শুরু করলো, সে বুঝতে পারলো যে সে অন্য বাচ্চাদের থেকে সম্পূর্ণ আলাদা। জ্ঞান, বুদ্ধি, পড়াশোনা এবং শারীরিক কাঠামো তার অন্য মেয়েদের তুলনায় অনেক বেশি অ্যাডভান্স। এসব জানার পর রবার্টসন নামের একজন ব্যক্তি জেনকে স্পেস কর্প নামের একটি কোম্পানিতে যোগ দেওয়ার প্রস্তাব দেয়, যা একটি মহাকাশ ফ্লাইট সংস্থা ছিল। তার এই প্রস্তাবে জেন রাজি হয়ে সেখানে যোগ দিতে যায়। সংস্থার সমস্ত টেস্টে সে খুব ভালো ফলাফল করে, কিন্তু এক পর্যায়ে ডাক্তাররা তার শরীরে কিছু অসঙ্গতি দেখতে পায়, যার কারণে চূড়ান্ত সময়ে জেনকে সেই সংস্থা থেকে বাদ দেওয়া হয়। কিন্তু কি কারণে তাকে বাদ দেওয়া হয়েছে ডাক্তাররা জেনকে কিছুই জানায় না। কিন্তু রবার্টসন জেনকে বলে, তুমি চিন্তা করো না, আমি আবার তোমাকে এই তালিকায় ভর্তি করানোর চেষ্টা করব। তারপর জেন টাকা উপার্জনের জন্য একটি বাড়িতে কাজ নেয়, আর সেখানে সে পরিচিত হয় একটি পত্রিকার সাথে, যেখানে বিভিন্ন ধরনের গল্প রচনা করা হয়। এর পাশাপাশি সে রাতে একটি স্কুলে পড়াশোনার জন্য যোগ দেয়। ঘটনা এভাবেই চলতে থাকে। 1963 সাল 3 এপ্রিল স্কুল থেকে জেন যখন বাড়ির দিকে ফিরতে থাকে, তখন এক অপরিচিত ব্যক্তির সাথে তার ধাক্কা লাগে, যেখান থেকেই তাদের পরিচয় শুরু হয়। এরপর প্রতিদিন তারা দেখা করতে শুরু করে, এক পর্যায়ে সম্পর্কে জড়িয়ে যায়। কিন্তু হঠাৎ একদিন ওই ব্যক্তি জেন
জেনকে ছেড়ে সম্পূর্ণ উধাও হয়ে যায়, যার ফলে জেন সম্পূর্ণ ভেঙে পড়ে। এরপর রবার্টসন জেনের সাথে আবার দেখা করে আর সে জানায় যে সে এখন অন্য একটি কোম্পানির হয়ে কাজ করে, যেখানে জেন তার বুদ্ধিমত্তাকে খুব ভালোভাবে কাজে লাগাতে পারবে। তাই জেনকে সে সেখানে যোগদানের প্রস্তাব দেয় আর এতে জেন রাজি হয়ে যায়। কিন্তু এর কিছুদিন পরেই জেন বুঝতে পারে যে সে প্রেগনেন্ট হয়ে পড়েছে আর যে অজানা ব্যক্তির সাথে তার সম্পর্ক তৈরি হয়েছিল এটা তারই সন্তান। এরপর জেন তার সঠিক সময় মতো একটি কন্যা সন্তানের জন্ম দেয় আর তার পরপরই ডাক্তাররা জেনকে জানায় যে তার শরীর বাকি মানুষের শরীর থেকে সম্পূর্ণ আলাদা। যেমন একজন পুরুষের শরীরে শুধু পুরুষ অর্গান থাকে আর একজন মেয়ের শরীরে থাকে শুধু মেয়ে অর্গান, কিন্তু জেনের শরীরে ছেলে এবং মেয়ে দুজন মানুষেরই অর্গান উপস্থিত ছিল। কিন্তু বাচ্চা জন্মদানের সময় একটি বিশেষ সমস্যার কারণে ডাক্তাররা তার ওই মেয়ে অর্গানটিকে কেটে বাদ দিতে বাধ্য হয়। আর যেহেতু তার মাঝে এখন শুধু পুরুষ অর্গান ছিল, তাই অপারেশনের মাধ্যমে তাকে পুরুষ বানানো হয়, যার অর্থ বাকি জীবন তাকে পুরুষ হয়ে কাটাতে হবে, যে কারণে সে তার মেয়ের নাম নিজের নামই রাখে। এর 2 সপ্তাহ পর কেউ একজন তার ওই বাচ্চা মেয়েটিকে অপহরণ করে নিয়ে যায় আর বহু খোঁজার পরেও জেন তার ওই কন্যা সন্তানটিকে আর খুঁজে পায় না। আর কেনই বা খুঁজে পাওয়া যায়নি এর কারণটা আপনারা একটু পরেই জানতে পারবেন। এরপর জেনের বডি পুনরায় সার্জারি করা হয়, যেখানে তাকে সম্পূর্ণ পুরুষের অবয়ব দেওয়ার চেষ্টা করা হয়, কিন্তু জেন তার বর্তমান সময়ের জন্য তার ওই প্রেমিককেই দায়ী করে। এরপর সে একজন সম্পূর্ণ পুরুষ হয়ে জীবনযাপন করার শুরু করে দেয়। এরপর সে সেখান থেকে নিউ ইয়র্ক শহরে চলে আসে, যেখানে সে তার ছদ্মনাম রাখে জন হিসেবে, আর এই নামেই সে একটি হোটেলে চাকরি করতে শুরু করে। আর এর পাশাপাশি সে গল্প লেখার কাজও চালিয়ে যেতে থাকে। এখান থেকেই জন্ম নেয় দ্য আনম্যারিড মাদার নামের। জেনের এই কাহিনী শুনে এবার ওই এজেন্ট তাকে বলে যে আমি তোমাকে একটি সুযোগ করে দিতে পারি, যেখানে তুমি তোমার প্রতিশোধ নিতে পারবে যে তোমার জীবনের এই অবস্থার জন্য দায়ী। কিন্তু এটার জন্য জেনকে ওই এজেন্টের কিছু কথা মানতে হবে। এবার জেন জানতে চায় যে সেটা কি। এজেন্ট তাকে জানায় যে সে আসলে মিস্টার রবার্টসনের হয়ে কাজ করে, আর মিস্টার রবার্টসন লাস্ট টাইম যে সংস্থার জন্য জেনকে বলেছিল সেটা ছিল টেম্পোরাল এজেন্ট। তাই বর্তমানে এই এজেন্ট জেনকে তার ওই প্রেমিকের সাথে দেখা করার সুযোগ করে দিতে পারে যদি এরপর থেকে জেন ওই সংস্থার হয়ে কাজ করে, কারণ এই এজেন্টটি বর্তমানে অবসরে যাচ্ছে আর তার স্থানে জেন ওই সংস্থার হয়ে কাজ করবে। আর এটি ছিল ওই এজেন্টের শেষ মিশন। জেন এজেন্টের এই প্রস্তাবে রাজি হয়ে যায়। এরপর ওই এজেন্টের কাছে থাকা টাইম মেশিনের সাহায্যে তারা পৌঁছে যায় 1963 সালের 3 এপ্রিল, যেখানে জেন সর্বপ্রথম তার প্রেমিকের সাথে ধাক্কা খেয়েছিল, অর্থাৎ যার কারণে সে গর্ভধারণ করেছিল। যেহেতু জেন ওই মানুষটিকে হত্যা করতে চায়, তাই এজেন্টই তার কাছে থাকা তার বন্দুকটি জেনের দিকে এগিয়ে দেয়। আর জেন যখন ওই বন্দুক নিয়ে ওই স্থানে পৌঁছায়, সে দেখে যে তার সাথেই আসলে ওই মেয়ে জেনের ধাক্কা লাগে। আর এই দৃশ্যের মাধ্যমেই আমরা বুঝতে পারি যে ব্যক্তির সাথে জেনের ধাক্কা লেগেছিল সেটা আর কেউই না, জেন নিজেই, যে পরবর্তীতে পুরুষ হয়েছিল, যার অর্থ সে ভবিষ্যৎ থেকে অতীতে এসে নিজেই নিজের প্রেমে পড়েছিল। হ্যাঁ, বুঝতেই পারছি ব্যাপারটা আপনার বুঝতে একটু সমস্যা হচ্ছে, কিন্তু টাইম ট্রাভেল প্রিডেস্টিনেশন প্যারাডক্সটা ঠিক এভাবেই কাজ করে। কারণ আমি আপনাকে আগেই বলেছিলাম যে আপনি কিছু বা কোনো ঘটনা থামাতে গিয়ে দেখবেন যে সেটা আসলে আপনার জন্যই ঘটেছে। তবে ধৈর্য ধরুন, আপনাকে অবাক করার মতো এখনো অনেক কিছুই বাকি আছে এই মুভিতে। এবার এজেন্ট যখন জেন ও জনের এই দৃশ্য দূর থেকে দেখতে পায়, সে তার টাইম মেশিনের সাহায্যে 1970 সালে সেই টাইমে চলে যায় যা আমাদেরকে মুভিতে প্রথমেই দেখানো হয়েছিল। কিন্তু সে এবার কিছু সময় পূর্বে সেখানে পৌঁছায়, যখন ফিজেল বোম্বার তার বোমটি সেট করছিল। তখন এজেন্ট ও ফিজেল বোম্বারের মাঝে লড়াই শুরু হয়। এক পর্যায়ে ফিজেল বোম্বার এজেন্টটিকে মেরে বেহুশ করে দেয়, তার হুঁশ ফেরে একটি বম ব্লাস্টের আওয়াজে। আর তখন সে দেখে যে সেখানে একজন এজেন্ট বোম ডিফিউজ করার জন্য এসেছিল, যে সম্পূর্ণরূপে পুড়ে গিয়েছে। হ্যাঁ, বুঝতে পারছি ব্যাপারটা বুঝতে আপনার একটু সমস্যা হচ্ছে, কিন্তু টাইম ট্রাভেল প্রিডেস্টিনেশন প্যারাডক্স ঠিক এভাবেই কাজ করে। কারণ আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে আপনি কিছু বা কোনো ঘটনা থামাতে গিয়ে দেখবেন যে সেটা আসলে আপনার জন্যই ঘটেছে। ধৈর্য ধরুন, তবে আপনাকে অবাক করার মতো এখনো অনেক কিছুই বাকি আছে এই মুভিতে। আর মুভির শুরুতেই আমরা দেখেছিলাম যে এই এজেন্টকে একজন অজানা ব্যক্তি সাহায্য করেছিল। যে অজানা ব্যক্তি তাকে সাহায্য করেছিল তা আর কেউ না, সে নিজেই, কিন্তু অন্য টাইমলাইন থেকে যে এসেছিল। এই দৃশ্য দেখার পর এবার এজেন্টটি তার টাইম মেশিন ব্যবহার করে 1964 সালের মার্চে ফিরে যায়, যেখানে সে রবার্টসনের সাথে দেখা করে। যেখানে ওই সময় রবার্টসন রয়েছে একটি হসপিটালে, যেখানে জেনের সন্তানের জন্ম হয়েছে। তখন এজেন্টটি এবার ফিজেল বোম্বারের বম্বের কিছু প্রমাণ রবার্টসনের হাতে তুলে দেয়। আর সে জানায় যে সে এই সংস্থার নিয়মের বাইরে গিয়ে বহুবার টাইম মেশিনের সাহায্যে টাইম ট্রাভেল করেছে, যার জন্য সে শাস্তির দাবি জানায়। কিন্তু রবার্টসন
রবার্টসন তাকে ক্ষমা করে দেয় আর একটি শেষ কাজ হিসেবে জেনের শিশুটিকে অপহরণ করতে বলে। কথা অনুযায়ী এজেন্টটি ওই শিশুকে অপহরণ করে টাইম মেশিনের সাহায্যে 1945 সালের একটি অনাথ আশ্রমের সামনে রেখে দিয়ে আসে। এখান থেকে বোঝা যায় যে জেন, জন আর ওই শিশুটি আসলে একজন মানুষই। আপনি ভাবছেন এটা আবার কেমন গল্প, কিন্তু এটাই হলো টাইম ট্রাভেলের প্রিডেস্টিনেশন প্যারাডক্স। এরপর এজেন্টটি আবার 1963 সালে ফিরে আসে, কারণ জনকে জয়েন করাতে হবে তার ওই সংস্থায়। তখন সে জনকে জানায় যে তারা তিনজন আসলে একজন ব্যক্তি যারা মিলিত হয়েছে ভিন্ন টাইমলাইন থেকে। এখন এই এজেন্ট যদি জেনের সাথে জনের দেখা না করাতো তাহলে কোনোদিনই জেন প্রেগনেন্ট হতো না আর ওই শিশুর জন্ম নিত না, যার ফলে তাদের কারোরই অস্তিত্ব থাকতো না। এসব জানানোর পর এজেন্ট জেনকে নিয়ে তাদের ওই সংস্থায় হাজির হয়, যেখানে এজেন্টটি তার সব কাজ জনের কাছে হস্তান্তর করে। তখন থেকে ওই এজেন্টের স্থানে জন কাজ করতে থাকে আর এজেন্টটি সেখান থেকে অবসর নিয়ে 1975 সালের নিউ ইয়র্কে তার নিজ টাইমলাইনে ফিরে আসে, যেন অবসরের পর সে তার স্বাভাবিক জীবনযাপন করতে পারে। কিন্তু যখন সে তার টাইম মেশিনটি বন্ধ করতে যায় সে কোনোভাবেই সেটিকে বন্ধ করতে পারে না। সেখানে লেখা আসে ইরর। এটা দেখে এজেন্ট একটি ফাইল ওপেন করে যা রবার্টসন তাকে অবসরের সময় তার হাতে তুলে দিয়েছিল। সেটা খুলতেই সে এমন কিছু দেখতে পায় যার মাধ্যমে সে ফিজেল বোম্বারকে ধরতে পারবে। তাই সে সময় নষ্ট না করে একটি শপে গিয়ে পৌঁছায়, যেখানে সে ফিজেল বোম্বারকে দেখতে পায়। কিন্তু তাকে দেখার পর সে তার নিজের চোখে বিশ্বাস করতে পারে না, কারণ যাকে সে দেখছে সে অন্য কোনো ব্যক্তি নয়, তারই ভবিষ্যতের রূপ। এত অবাক হওয়ার পরও ওই এজেন্টটি জানতে চায় যে সে কেন সাধারণ মানুষগুলোকে হত্যা করছে। তখন ফিজেল বোম্বার জানায় তার এই কাজে যত মানুষের জীবন সে নিয়েছে তার থেকে বেশি মানুষের জীবন সে বাঁচিয়েছে। সে জানায় তার এই বম বিস্ফোরণের ফলে ভবিষ্যতে অনেক কিছুর পরিবর্তন ঘটবে, যার ফলে অনেক মানুষের জীবন বেঁচে যাবে। ফিজেল বোম্বারের এসব কথা শুনে এজেন্ট মনে করে এই ব্যক্তিটি আসলে পাগল হয়ে গিয়েছে, যা তার মাত্রা অতিরিক্ত টাইম ট্রাভেলের জন্যই ঘটেছে। এজন্য এজেন্ট তাকে গুলি করে মারতে যায় আর ওই সময় ফিজেল বোম্বার তাকে বলে যে যদি সে তাকে গুলি করে মেরে ফেলে তাহলে ভবিষ্যতে সে অবশ্যই ফিজেল বোম্বারে পরিণত হবে আর টাইমলাইনে এটারই পুনরাবৃত্তি ঘটতে থাকবে। আর যদি সে তাকে হত্যা না করে তাহলে তারা এই টাইমলাইনের চক্র থেকে বেরিয়ে আসতে পারবে। কিন্তু এজেন্ট তার কোনো কথায় কান্না দিয়ে বিরক্ত হয়ে তাকে মেরে ফেলে। এরপর ওই এজেন্ট বুঝতে পারে তার এই চক্রকে রবার্টসন জেনে শুনেই সাজিয়েছে, যাতে এই ঘটনা বা চক্র এভাবেই চলতে থাকে, আর যার কারণে তার এই জন্ম এবং মৃত্যুর জন্য সে নিজেই দায়ী হয়। মুভি এখনো শেষ হয়নি, কারণ এরপর দেখানো হয় জনের শরীরে কিছু দাগ, অর্থাৎ যেই অপারেশনের ফলে জেনকে জন বানানো হয়েছিল সেই একই অপারেশনের দাগ ওই এজেন্টের শরীরেও রয়েছে, যার মাধ্যমে আমরা বুঝতে পারি জেন, জন, এজেন্ট ও ফিজেল বোম্বার সবাই আসলে একজন ব্যক্তিরই ভিন্ন টাইমলাইনের রূপ। কারণ জন এখন যে সংস্থার এজেন্ট হয়েছে তাকে পাঠানো হবে ওই বমটি ডিফিউজ করতে। ওই বম ডিফিউজ করতে গিয়ে জনের মুখ সম্পূর্ণ ঝলসে যাবে, তারপর প্লাস্টিক সার্জারি করে এই এজেন্টের মতো রূপ তার হয়ে যাবে, যার অর্থ এটি চক্রাকারে চলতে থাকবে। আর এই জন্যই মুভির নাম রাখা হয়েছে প্রিডেস্টিনেশন প্যারাডক্স, যার মাধ্যমে বোঝানো হয়েছে ইতিহাস আগে থেকেই নির্ধারিত আর কেউই অতীতের কোনো ঘটনা পরিবর্তন করতে পারবে না, যে যতই চেষ্টা করুক না কেন ঘটনাটি অপরিবর্তনশীলই থাকবে। আর এখানেই এই মুভিটি শেষ করা হয়। আশা করি মুভির কনসেপ্টটি আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। মুভিটি ভালো লাগলেই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন, আমাদের চ্যানেলের সাথে থাকবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এমন আরো দারুণ সব ভিডিও নিয়ে আমি আবার আপনাদের সামনে হাজির হব। আজকে শেষ করছি, নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব।